আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। ঘোড়া যে কত বড় মিথ্যেবাদী, শুধু ও মিথ্যেবাদী না, ও বিজনেসেও যে তোমাদের সাথে কতটা ফ্রডগিরি করছে। আমি কোনো দিন আজ পর্যন্ত কারোর বিজনেস নিয়ে একটা ওয়ার্ডও বলিনি। ঘোড়া কসমেটিক্সের বিজনেস করেছে, সেখানেও আমি একটা ওয়ার্ড বলিনি। ঘোড়া এতদিন চাদর কুর্তি হ্যান ত্যান যা বেচেছে সেখানেও বলিনি। মন্দিরাও কি বেচছে না বেচছে আমি সেখানেও বলিনি। আমি মানুষের ভালো ছাড়া মন্দ একটাও বলিনি। কিন্তু আজকে তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে দেব ঘোড়া কত বড় মিথ্যেবাদের, এবং ও নিজে কিভাবে কাস্টমারদেরকে ঠকায় সেটা তো বলবোই। আরেকটা কথা, ঘোড়া তুই এতদিন চেপে রেখেছিলি কেন রে? মন্দিরা আমাকে পছন্দই করে না, আমি চিপকুছিলাম এবং মন্দিরার সাথে চিপকে চিপকে যাচ্ছিলাম, মন্দিরা একদম ভালোবাসছিল না কেন রে? এতদিন চেপে রেখেছিলি কেন? মানে অপেক্ষা ভাবতে পারিসনি মন্দিরা আমার লাইভে কোনো দিন আসবে? এই নিতে পারিসনি বল? খুব লেগেছে, খুব জ্বলছে, খুব ফেটে যাচ্ছে, হচ্ছে না। আরে তোর প্রাণের বোন, ওই ভালগার বোনটার তুই আপাত মস্তক চাটছিলি, তারপরে তোর ভালগার বোনটার ওই জায়গা যাতে নষ্ট না হয় ওই 30% যা নাড়াচ্ছিল তোর মুখে ঢালছিল, তুই কত কত করে গিলছিলি। এখন মনে পড়েছে ও ভালগার? এখন মনে পড়েছে? ওই সীমার লাইভে আসাতেই ওর মনে পড়ে গেছে ও ভালগার। ওরে সাবাস। চলো, मिलने के तुमको कोशिश करना, वादा कभी न करना, वादा तो टूट जाता है। কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ। তার ভেতরে যদি মারিয়া আর মন্দিরা এক হয়ে যায়, ওরে গোড়া রে গোড়া, তোর কি হবে? আমরা তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি। না, পাগল হচ্ছি না, খুশি হচ্ছি। সরি, এটা পাগল না, আমরা ভেতরে ভেতরে এত খুশি হচ্ছি যে মন্দিরা আর সোমনাথ যদি একবার ডিসিশন নিয়ে নেয় যে যাই, মারুর বাচ্চাটা তো দোষ করেনি, যা দোষ গুণ মারুর বরের সাথে মন্দিরার হয়েছে বা মন্দিরার বরের রাগারাগি হয়েছে, তো নিষ্পাপ বাচ্চাটার তো কোনো দোষ নেই। ওটা তো ফুল, ওটা তো ভগবানের দূত, ও তো সত্যিকারের এখন একদম ভগবান। ও কিন্তু একটা ভগবান, জ্যান্ত ভগবান। তাই ওই একটা ভগবানের মতো একটা ছোট্ট সন্তানকে, ফুলের মতন একটা বাচ্চাকে দেখে এসে তাকে যদি ও একটা সোনার চেন, না আমি ওটা বলছি না যে সোনার চেন, এটা ও গোড়া বলেছে, ভালোবেসে যদি একটা জামা প্যান্টও দিয়ে আসে, আমি বলবো এর থেকে ভালো কাজ আর হবে না। আর এটা দেখে মন্দিরা, বলি ও মন্দিরা, এটা দেখে ঘোড়ার যা ফাটবে, তুমি অন্তপক্ষে 1 মাস আরাম করে ঘুমাতে পারবে, একবারে বিনা টেনশানে, কোনো ডিপ্রেশন থাকবে না তোমার লাইফে, বিশাল মানে আনন্দের সহিত আরাম করে ঘুমাবে। সে রোজগার করুক, তোমরাও করবে, ও নয় তার সাথে তোমার পা চেটে এতদিন করে এসেছে না, একটু করুক। তবে আমি বলবো এটা ভালো ডিসিশান হবে যদি মারুর সাথে ঘোড়া দেখা, সরি, মারুর সাথে যদি মন্দিরা দেখা করতে যায়। মারুর সাথে মন্দিরা যদি দেখা করতে না যায়, এই সুযোগটা কিন্তু ঘোড়া নিয়ে, ঘোড়া কখনো না কখনো মারুর সাথে তলায় তলায় মারুর পায়ের তলায় তেল মাখিয়ে আসবে, মারুর পায়ের তলায় তেল মাখিয়ে আসবে, কারণ ঘোড়ার চারিপাশে আর কেউ নেই, শুধু ও মারুকে ধরার জন্যে ঘোড়া এখন ওত পেতে, বলে না শকুনের মতো বসে আছে ওত পেতে। যদি মন্দিরা দেখা না করতে যায়, তাহলেই ছুটতে ছুটতে মারুর কাছে ঘোড়া গিয়ে পৌঁছাবে এবং ঘোড়ার মারুর পায়ে তেল মেখে মারুর সাথে খাপে খাপ পঞ্চুর বাপ হওয়ার প্ল্যান করবে। চলো স্কিপ করো না, আমার এটা অনুমান। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, স্কিপ কিন্তু করবে না। ঘোড়া যে কত বড় বেড কভারে তোমাদের ঠকাচ্ছে আজকে প্রমাণ দেবো। ফেটেছে ঘোড়ার, মানে সব জায়গা ফেটে ফুটে একগ্রাসী ব্যাগরে রাক্ষসী পেতে আরো ঝাঁপিয়ে এসেছে। উনি বাবা, আমাদের ভয় লাগছে। ঘোড়া তুই এত রেগে গেছিস কেন? ওই যে ভালগার, যে যাকে বলছিস মন্দিরা, ওই ভালগারটা আমাদের লাইভে, কালকে আমার লাইভে এসেছিল, ওর কিরম, ওরে বাবা এত রাগ, এত রাগে এতদিনের জমানো কথা বলে দিল যে মন্দিরা আমার গায়ের কাছে আমি যাচ্ছিলাম, মন্দিরা আমাকে পছন্দই করছিল না। এটা যদি আগে বলতিস না, মানুষ বিশাল খেত, এখন আর কেউ খাবে না।
প্রথমত বলছি, মন্দির আর আমার যথেষ্ট ডিস্টেন্স ছিল, আর আমি কোনো মানুষের গায়ের কাছে যে খুব একটা যাই না বা খুব যে গায়ের কাছে যেতে পছন্দ করি না, এটা আমার ভিউয়ার্সরা বুঝে গেছে, যারা আমার সাথে দেখা করে বা আমার কাছাকাছি এসেছে জানে, তারা দেখে আমায় বুঝে গেছে যে আমি যে খুব একটা যে কাউকে চেপে ধরা, হ্যাঁ ভালোবাসার ভিউয়ার্সকে আমি কি হাত করিনি, জড়াজড়ি করিনি, বা তারা কি আমাকে গালের মধ্যে আদর করে একটা হাম্পি দেয়নি, বা তাদের গালে কি আমি একটা হাম্পি দিইনি, ওটা ভালোবাসার, বুঝেছো? একদম ভালোবাসা, যে ভালোবাসা একেবারে হার্ট টু হার্ট এসে যায় ভালোবাসা। কিন্তু মন্দিরার ক্ষেত্রে মন্দিরা একটা ক্রিয়েটার, মানে অবশ্যই ও একটা বড় চ্যানেল, আর আমরা গেছি ওখানে ভালোবাসার তাড়নায় নয়, ওখানে গেছে কেস কামারি এইসবের একটা একটা জায়গায় দেখা করার, এটা জরুরি পিরিয়ড বলতে পারো, আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবু জরুরি পিরিয়ড হিসেবেই আমাকে যেতে হয়েছে। এবং কখন ফিরবো না ফিরবো তার জন্যই কিন্তু আমাকে গাড়িটা করতে হয়েছে, কারণ শুধু ওই কাজটা না, ওটা করে আবার সেই এই মনে আছে সে আরেক জায়গায় দোকান দখল করে দিয়েছিল, আমাদের এই ছেঁড়া গেঞ্জি তো মানুষকে নাচিয়ে কুদিয়ে বেড়ায়, তো সেই কারণে আমাকে গাড়িটা করতে হয়েছিল। তো এইবার বলি, মন্দিরার আমার একটা ডিস্টেন্স যথেষ্ট ছিল, কারণ আমি মন্দিরার গায়ের কাছে কখনোই যাইনি, বা মন্দিরাও আমার গায়ের কাছে কখনোই আসেনি। হ্যাঁ, এবার আমাদের কয়েকটা ছবি তোলা হয়েছিল, যেটা হচ্ছে গ্রুপে সবাই একসাথে ছবি তোলা হয়েছিল, তোমরা সেই ছবিগুলো পেয়েছো ছেঁড়া গেঞ্জির চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে পাওনি। বা আমি আজ পর্যন্ত মন্দিরার আর আমার কিন্তু অনেকগুলো ছবি অপূর্ব তুলে দিয়েছিল, পাশাপাশি দাঁড়িয়ে অনেকগুলো ছবি অপূর্ব তুলে দিয়েছিল, যেগুলো সেন্ড করেছে, আমি ওইগুলোকে কোনো দিন আমি সেভও করিনি, ও কিন্তু সেন্ড করেছে, আমি কিন্তু আমার ফোনে ওই ছবিগুলোকে এরকম টাচ করে তো পিডিএফে পাঠিয়েছে, সেগুলোকে সেভ করতে হবে, আমি সেটাও করিনি। তাহলে মন্দিরারকে জড়াজড়ি করার যে আমার একদমই প্রয়োজন নয়, সেটা যথেষ্ট মনে বুঝে গেছিস। এবার হ্যাঁ, আমার হাসি একেবারে জঘন্য হাসি, বাজে হাসি, এই হাসি দেখার জন্যই মানুষ। সীমাদি, তুমি যখন হাসো না কি ভালো লাগে। সীমাদি, তুমি হাসো না কেন? সীমাদি, তোমার এই হাসি মুখটাই দেখতে চাই। সীমাদি, তুমি যদি হাসো তখন মনে হয় মানে তোমার হাসি দেখে আমরাও হাসি। কিন্তু মন্দিরের আমার দাঁতগুলো কেমন রে আমার দাঁতগুলো, তোদের দাঁতগুলো খুব ভালো, আমার দাঁতগুলো কেমন, তার জন্যই তো মানুষের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলি, গায়ের মধ্যে ঢুকি না। তাই জন্য মন্দিরা তোকে ওই কথাটা যদি বলেও থাকে, তাহলে মন্দিরা মিথ্যে কথা বলেছে, বানিয়ে বলেছে। আর এখন তুই যেহেতু বলছিস, তাহলে তুই মন্দিরাকে আর সহ্য করতে পারছিস না যে আমার চ্যানেলে এসে মন্দিরা কমেন্ট করে গেছে, সেই কারণে তুই মন্দিরাকে ছোট করার জন্যে আমার আর মন্দিরার নামে এটা মিথ্যে কথা বলছিস। কারণ মন্দিরা যখন পুরোদমে কন্ট্রোভার্সি চলছিল, তখন মন্দিরা বলেছিল এই সীমাদির সাথে যোগাযোগ করব, সীমাদিকে বলবো, তখন তুই বলেছিস খবরদার না, খবরদার এ কাজ করবি না, ওকে যদি বলিস ও তোর জীবন শেষ করে দেবে। দেখ, ও আমাকে এমন 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 একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে কথাটা এখনো অবধি বলিনি, আর তোর কাছে যা যা বলেছে তুই কিন্তু সব বলে ওর জীবন শেষ করে দিলি। কিন্তু তখন তুই বলেছিলি এই একদম না, জাসিমাকে ডাকবি না, না না না, ওকে তুই চিনিস না। যখন সেই হুলের টাইমে পুরোযুদ্ধ চলছিল, তখন ও বলেছিল এই সীমাদির সাথে যোগাযোগ করব, সীমাদির সাথে কথা বলবো, তুই বলেছিলি। দেখ তাহলে কে আমাকে খুঁজেছে, আর কার প্রাণে কত ভয় ছিল যে আমি যেখানে যাব সেখানে আরেকজনের ভাত জুটবে না, এটা কনফার্ম ছিল। দেখ এই ভালগার, আজকে মন্দিরাকে বলছে ভালগার, এসে আমার লাইভে এসে কমেন্ট করছে, এই ভালগারের তো পোদের তলা থেকে, সামনের পোর্শন থেকে, পায়ের তলা থেকে আঙুলের নখকুনিগুলো, মানে মন্দিরার পায়ের নখকুনির কর্নারে যে নোংরা জমে না, মাঝে মাঝে নখকুনি হয়, সেগুলোকেও তুই চেটে খেয়ে নিয়েছিস। ওই ভালগার বাথরুমে গিয়ে পা ধুয়েছি কি ধোয়নি তারও ঠিক নেই, হয়তো হিসু করেই পায়ের মধ্যে ছাড় করে লেগেছিল, হিসু করে বেরিয়ে এসেছে, কারণ তুই তো বলিস ও কেমন যেন ঘিসটানা নোংরা, তা ও তো হাত পা না ধুয়েই চলে আসে, ও পোত চুলকায় হাত ধোয় না, শুনু চুলকায় হাত ধোয় না, হিস করে পা ধোয় না। দেখ ওই হাতে তুই খেয়েছিস, আর ওই পায়ের তলা তুই চেটেছিস। ঘোড়া তোর থেকে বেশি মন্দিরাকে কেউ চাটতে পারেনি। আগা, পাঁচতলা, কানের পেছন, পায়ের তলা, পায়ের নখের নখকুনি, হিস করে পা না ধোয়া সেই পা,
তোর মতো মন্দিরাকে কেউ চাটতে পারেনি, আর আগামী দিনে কেউ ওই তোর মতো কেউ চাটতে মন্দিরাকে যাবেও না। আজ পর্যন্ত মন্দিরার কমেন্ট বক্সে আমার একটা কমেন্ট দেখেছিস? কোনো দিন দেখেছিস? কোনো দিন? আমি কি ওদের ভিডিও দেখি না? কিন্তু তুই যখন তোর আর মন্দিরার এরম চুমু চুমু ব্যাপার ছিল, তুই কমেন্ট করলে সেই কমেন্টটা মন্দিরা কতদিন পিনও করে দিয়েছে। তোর ভিডিও মন্দিরা কতদিন কমিউনিটিতেও তুলে দিয়েছে। তুই যে তোকে অন্ন জোগাড় করার রাস্তা করে দিয়েছে, তুই তাকেই ছবল মারিস। তোর সাথে আমার এবার আসি কন্ট্রোভার্সি করার। আমি কন্ট্রোভার্সি ভাই জানি না, না আমি জানি না। তা আমি ফেল, আমি ডাহা ফেল, আমি এই কন্ট্রোভার্সিতে ফেল। কারণ আমার ভেতরে বিবেক আছে, আমার ভেতরে মন আছে। এই বিবেক আর মনকে মেরে আমি কারোর জীবন শেষ করতে পারবো না। তাতে যদি আমি কন্ট্রোভার্সি না করতে পারি, করলাম না। তাতে যদি আমার ইউটিউবের চ্যানেল থাকলো না, তাতে যদি আমি এখান থেকে রোজগার 1 টাকাও করতে পারলাম না, করলাম না। কারণ ঠাকুরের আশীর্বাদে মেয়েটাকে একটু বিদ্যা শিখিয়েছি, আর স্বামীটা একটু রোজগারের পথ জানে, যেখান থেকে আমার ছেলেটাও একটা কাজের জায়গা পেয়েছে বা করছে, শিখছে, এছাড়াও পড়াশোনাটাও করছে। তা সে জায়গায় আমার তো কোনো মানুষকে মেরে উপার্জন করার দরকার নেই। আছে কি? তোমরা বলো। কোনো মানুষের একেবারে আপাত মস্তক ক্ষতি করে তার জীবনটাকে দুর্বিষয় করে দিয়ে তারপরে কি আমার এই ইউটিউব থেকে রোজগার করার সত্যি কি কোনো প্রয়োজন আছে? আজকে তোর এগেনস্টে গাদা গাদা ভিডিও নামে, তোর এগেনস্টে মানুষ ছি 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 থু 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 করে। আমার এগেনস্টে কটা ভিডিও নামে, কটা নামে, মানে যারা আমার নামে নেগেটিভ ভিডিও করতো তারাও কোথাও না কোথাও আমার ভালো দিকটা বলেই কিন্তু আমাকে নিয়ে ভিডিও করতো। আমার আপাতমস্তক তারা কোথাও আমি নিষ্প্রাণ এটা খুঁজে পাইনি। আমি অ্যারোগেন্ট, আমি মানুষকে একবারে কামড়ে ছিঁড়ে একদম তার চাটনি বানিয়ে খেয়ে ফেলি, এটা আজ পর্যন্ত কেউ খুঁজে পাইনি। তোকে কেন সবাই হাঁটানোর জন্যে, ওয়াইটি থেকে তোকে কেন হাঁটানোর জন্য এত মানুষ উঠে পড়ে লেগেছে? এত মানুষ কেন এক জায়গায় হয়ে একবার না বারবার তোকে খেদানোর জন্য এত তাড়াহুড়ো করে কেন? এত মানুষ তোকে অপছন্দ করে কেন? তোর ওই যারা কী নাম জানো, জামাই, দেখ আমার না এগুলো সত্যি বলছি আমার মাথায় আজ থাকবে না। কারণ আমাদের কাছে তো জামাই তো আর কোনো দিন ভাতার হয় না, বাপ তো কোনো দিন ভাতার হয় না, ভাগ্নে তো কোনো দিন ভাতার হয় না। এগুলো আমাদের কাছে একটা অন্য সম্মানের জায়গা। তা সেই জায়গায় ও হচ্ছে ওর ঘরে যারা থাকে সব ভাগ্নে ভাতারি, বাপ ভাতারি, জামাই ভাতারি, শ্বশুর ভাতারি, সেগুলো এখন ওই শ্বশুরের দিকে বেশি মন যায় জানো তো, বৌমাদের ভাসুর ভাতারি, সেই সব ভাতারিগুলো তোর কমেন্ট বক্সে গিয়ে জুটেছে। সব কটা ভাতারি না হলে তোর মতন এই ভাগ্নের সাথে ভাতারগিরি করাটাও, যে ভাগ্যিস তুমি ওর সাথে মিশে নই, ভাগ্যিস তুমি সময় থাকতে ওর কাছ থেকে বেরিয়ে এসেছো, আরও মিশে আরও কিছু জানাচ্ছিল। কারণ ওই যে ঢুকিনি কিন্তু স্লিপ কেটে বাইরে দিয়ে চলে গেছে, মানে ওই কেসটা হওয়া ভিডিওটা তুলে ওদেরকে সেন্ড করার পর তবে হতো যে সময়ের আগে তুমি বেরিয়ে এসেছো, ওটাই কি ওর শেষ সময় হতো যে একেবারে জায়গা মতো ঢুকছে আর নিচে ক্যামেরা সেট করে রেখেছে, সেটাও দেখিয়ে দিল, দেখ আমার ভাগ্নে কোন কোন পজিশনে কী ভাবে। হ্যাঁ, নোংরা। তোর মতন মন্দিরাকে পৃথিবীর কেউ চাটতে পারেনি। তাই ওই ভালগারকে তুই চেটেছিস, তাহলে তুই কতটা ভালগার, তুই কতটা নোংরা, তুই কতটা ডাস্টবিন। তোর মা পতিতা ঘোড়া শোন, নাহলে তোর বাপের বিয়ে দেওয়ার জন্যে একটা মানে সে তার বয়ফ্রেন্ড মারা গেছে, তার হাজব্যান্ড মারা গেছে, সেরকম মহিলাকে খুঁজছিস না তোর বাপের বিয়ে দেওয়ার জন্য। তারপরেও তোর মুখে মুতে দিয়েছে, তোর বাপকে সে একবারে এক কথায় রিজেক্ট করে দিয়েছে, এক কথায় একদম চল হাঁটা সাবান কি গাটা। ওর এখনও তাহলে কতটা দাম তোর বাপের মুখে মুতে দিয়েছে, রিজেক্ট। তোর বাপের জন্য কিন্তু গুজু একেবারে পারফেক্ট। গুজুর আপদে বিপদে লাগলে তুই একটু দিস, মানে একটু হেল্প করবি, আবার ওইদিকে গুজু তোর বাপের দরকার পড়লে হেল্প করবে। তো গুজুর আবার ভেজলিন লাগবে না, ওরা একটা হাওড়া আর একটা শিয়ালদা হয়ে আছে, মানে সামনেরটা হাওড়া আর পেছনেরটা শিয়ালদা। তোর বাপ যেদিকে মন চাইবে সেই দিকে ঢোকাতে পারবে, যেভাবে খুশি। যদি বলে গুজু ওপরের দিকে তোমার ঢোলটা ওপরের দিকে করো, ওপরের দিকে করে নেবে, ওপর দিয়ে একবারে দাঁড়িয়ে দেবে তোর বাপ।
যেমন মন চাইবে তোর বাপ তেমনভাবে গুজে দিতে পারবে, গুজে দিতে পারবে গুজুর জায়গা মতো, হাওড়া শিয়ালদায় ভেজলিন ছাড়া তোর বাপের জন্য একদম। তাহলে বাপ তুই পতিতা, অন্যকে বলছিস, তোর মা কতটা পতিতা যে তোর মতন অসভ্য কীটকে জন্ম দিয়েছে, যাকে প্রপার শিক্ষা দিতে পারিনি। নোংরামি করে তোর মা নোংরামি করতে এতটা ব্যস্ত ছিল যে তোকে প্রপারলি শিক্ষা দিতে পারিনি যে মানুষের ভেতরে প্রাণ রাখা উচিত, মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে মানুষকে ব্যবহার করতে হয়, আর কীভাবে মানুষের সাথে সম্পর্ককে বজায় রাখতে হয়, তোর ভেতরে শেখায়নি। তুই তোর স্বামী তোর ওই ভেড়া সাইকেল চোর, আরে ওই তোর সাইকেল চোর ভেড়াটা, তোর ভেড়ার নিজের ব্লাড কানেকশনের সাথে বিছনার চাদর ঘষে গরম করতিস না। নির্লজ্জ বেহায়া, তুই বলতে আসিস জুতিয়ে না সপাটে, এই জুতোর থেকে মনে পড়ে গেল, জুতিয়ে সপাটে করে গালগুলা করে পটাশ পটাশ করে, তো দুটো গালে না জুতোর একবারে কোম্পানির ছাপ বসিয়ে দেওয়া উচিত। এবার আসছি, জুতো থেকে মনে পড়লো, এখন ওর চিন্তা মারিয়ার সাথে যদি মন্দিরার হয়ে যায় তাহলে মারিয়ারও ভিউজ বাড়বে, মন্দিরারও ভিউজ বাড়বে। ও এদের মন্দিরার আর মারিয়ার ভিউজ বাড়লে ঘোড়ার কি জ্বালা, কারণ ঘোড়ার মুখে মন্দিরার মারিয়া দুজনার মুখ একসাথে পড়বে। দেখো মন্দিরার কাছে মারিয়া গেলে ঘোড়া কন্টেন্ট পাবে, আরে তুই কন্টেন্ট যেমন পাবি, তোর ওই কন্টেন্টের 108 তার থেকে বেশি ভিউজ তো ঘোড়ার মন্দিরার আর মারিয়ার হবে। কারণ মন্দিরার যে সত্যিকারের রাগকে পাশে রেখে ও যে ওর মানবিকতা দেখালো, ও যে ওর বোন তোর সাথে সম্পর্কর আগেও যে মারিয়ার সাথে ওর ভালো সম্পর্ক ছিল, সে মারিয়ার সাথে যে দিদি বোনের যে সম্পর্কটা, সেইখানটায় রাগারাগিকে পাশে রেখেও যে ও বাচ্চাটাকে আশীর্বাদ করে আসবে, বাচ্চাটাকে দেখে আসবে, এটা মানুষের কাছে একটা ভালো মেসেজ যাবে। সেই থেকে মন্দিরার আর মারুত দুজনাকেই একই ফ্রেমে দেখে মানুষ খুশিও হবে, যারা ওদের দুজনকে ভালোবাসে তারা খুশিও হবে। তো তুই কন্টেন্ট কর না, তুই তো মন্দিরা হাগলেও কন্টেন্ট করিস, তুই মন্দিরা বাথরুমে গেলেও কন্টেন্ট করিস, তুই মন্দিরা ওই সয়াবিন তেল বিক্রি করলেও কন্টেন্ট করিস, তো তুই তো মন্দিরাকে নিয়ে সব কিছুতেই কন্টেন্ট করবি, কিন্তু তোর ভেতরে জ্বালাটা তো সে থামাতে পারবি না, ভেতরে যে জ্বলন। যেমন দেখ কালকে মন্দিরা আমার লাইভে এসেছে বলে তোর যে ভেতরে জ্বলেছে, তুই কন্টেন্ট তো মন্দিরা আমার লাইভে এসেছে সেটা নিয়ে তুই কন্টেন্ট করলি, কিন্তু এই যে তোর ভেতরের হাহাকার, এই ভেতরের হা করে যাচ্ছে, জ্বলছে, এই ভেতরটা তোর কামচাচ্ছে, তার জন্য তো তুই দিব্যা ভারতের ওই গানটা গাইলি, मिलने के तुम कोशिश करना वादा कभी न करना वादा तो टूट जाता है। তো কতটা ভেতরে জ্বলছে, মিলনে কে তুম কোশিশ করনা वादा कभी न करना। আবার ছোটোবেলায় দিব্যা ভারতীর কথা শুনে আমার মনে পড়লো, আমার ছোটোবেলায় 50 পয়সা করে আমাদের টিফিনে যে 50 পয়সা তো আমার মা দিত না, একটু মানে 1 টাকা 2 টাকা এরকম 2 টাকা করে দিত, তখনকার সময় 2 টাকার কিন্তু অনেক দাম ছিল, তাই 50 পয়সা করে 25 পয়সা করে আমি ওই ফটো কিনতাম দিব্যা ভারতীর। তোমরা কারা কারা কিনেছো আমার বয়সী যারা, তারা এটা জানবাই, কারণ তখন ওই ফটো পাওয়া যেত দিব্যা ভারতী, মিঠুন চক্রবর্তী, কিন্তু আমি দিব্যা ভারতীর ফ্যান ছিলাম, ভীষণভাবে ফ্যান ছিলাম, এত সুন্দরী লাগতো ওই দিব্যা ভারতীর ছবি কিনতাম। দিব্যা ভারতী মারা যখন গেছিলো খুব কষ্ট পেয়েছিলাম গো, তখন আমি বোধহয় 5-6 এরকম জায়গায় মনে হয়। তো যাই হোক ওই টাইমে আমি ওর দিব্যা ভারতীর প্রচুর ছবি কালেক্ট করতাম। আমার বাপের বাড়িতে যখন বাড়ি চেঞ্জ হলো, আছে কি না নেই জানি না, মায়ের কাছে থাকলেও থাকতে পারে। এই যে ভেতরের জ্বলন, এই যে মন্দিরা আর মারিয়া, যখনই মন্দিরা মারিয়ার বাচ্চাটাকে দেখতে যাবে, তোর এই ভেতরে জ্বলন পোড়ন, তোর ভেতরে আগুন লেগে যাচ্ছে, তুই বুক থাবড়াচ্ছিস, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তুই যতই কন্টেন্ট কর, তুই যত টাকা ইনকাম কর, ওই জ্বলা পোড়ার মতো মজা, মানে ওইটা দেখার মজা, ওটা ভাই আমরাও উপভোগ করতে চাই, ওটা ভাই আমরাও দেখতে চাই। তুই রোজগার কর, কিন্তু তোর এই যে জ্বলে যাবে, তোর যে পুড়ে যাবে, তোর যে ফেটে যাবে, ও মন্দিরা যে কি শান্তি পাবে,
আমি বলবো এই মন্দিরের এই শান্তি পাওয়াটার ইয়ে আছে, ডিজার্ভ করে এই শান্তি, যে তুই জ্বলবি পুড়বি, যে এখন তুই যে জ্বলে গিয়ে পুড়ে গিয়ে যে ভিডিওটা নামিয়েছিস না, আজকে মন্দিরা একটু হলেও শান্তি পাচ্ছে। একদম তোকে যত জ্বলাতে পারবে মন্দিরা একটু শান্তির ঘুম ঘুমাতে পারবে, একটু শান্তি মতো শুতে পারবে, একটু শান্তি করে সিরিজ দেখতে পারবে। তুই জ্বলবি পুড়বি ফাটবি, এর থেকে শান্তি আমরা কেউ বেশি পাবো না। তুই রোজগার কর, তুই টাকা কামা, তুই মাসের শুধু টাকা কামা, রোজগার কর, কিন্তু তোর ওই জ্বলা পোড়ার জায়গাটা দেখতে আমাদের হেব্বি লাগবে, হেব্বি। যে উলঙ্গ হয়ে কিছু মহিলারা স্নান করে না, কিছু পুরুষদের দেখতে মজা লাগে, তেমনি তোর যখন জ্বলবে পুড়বে ফাটবে সেগুলো দেখতে আমাদের ওয়াইটিবাসীদের বিশাল মজা লাগবে, যেটা আজকে তোর এই জ্বলা পোড়া দেখে অনেকে খুশি হচ্ছে। এইবার আসি, আচ্ছা তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলি কেন বলতো? তুই আজকে মন্দিরে আমার সাথে যোগাযোগ করেছে বলে তো, মানে যোগাযোগ আমার সাথে পার্সোনালি না, একটা মেসেজে একটা হাই হয়নি, হাই না মন্দিরা আমায় লিখেছে না মন্দিরাকে আমি লিখেছে, একটা হোয়াটসঅ্যাপের মেসেজে হাই হয়নি, একটা ফোন কলে হ্যালো হয়নি। ও এসেছে ক্যামেরার সামনে, যেটা তোমরা সবাই দেখেছো, আমিও বলেছি ক্যামেরার সামনে, যেটা তোমরা সবাই শুনেছো। পার্সোনালি একটা হাই বা হ্যালো না, হয়নি। তো সেই জায়গায় মন্দিরা ভালগার হয়ে, মানে ভালগার ক্রিয়েটার, সে আমার কাছে এসেছে। তা তুই, আমি বলছি তোর এত কেন রাগ হয়ে গেল? তুই কেন, তা মন্দিরা আসাতে তোর এত কেন রাগ হলো? তুইও তো আমার সাথে যোগাযোগ করার জন্যে রিম্পার হাত ধরেছিলি না? রিম্পাকে বলেছিলি না সীমাদির নাম্বারটা আমায় দিবি? তা এত মানে আমি তো, আমার তো রাক্ষসীর মতন আমার হাসি, এত বড় চেহারা, বদনার মতন এত বড় আমার চেহারা, তারপরও তুই আমার সাথে কেন পার্সোনাল যোগাযোগ করতে চাইছিলি কেন? তুই ভিডিওর ভেতরে বলছিলি না উনি আমার সাথে নয় যোগাযোগ করলো না, বা আমার সাথে কোনো দিন ভাব রাখবে না, কিন্তু আমরা তো বাইরে দেখা হলে চা কফি তো খেতেই পারি। কেন রে? আমার তো অছুত, আমাকে ছুলে তোর ব্যাকটেরিয়া হয়ে যাবে তোর শরীরে, আমার হাসিটা খারাপ, দাঁতগুলো ভালো না, হ্যাঁ দাঁতগুলো ভালো না, হাসিটা খারাপ, তারপরে হচ্ছে আমি বারবার গায়ের কাছে চেপে চেপে চলে যাই, মানে মন্দিরা তো তোকে বলেছে। তা তারপরেও তুই আমার সাথে কেন পার্সোনালভাবে আমার সাথে তুই যোগাযোগ করতে গেছিলি কেন? মানে আঙুর ফল যে কতটা টক তোকে দেখলে বোঝা যায়। একদম তুই শেয়ালের, ওই যে ল্যাচ কাটা শেয়ালের গল্প শুনেছিলি? ল্যাচ কাটা শেয়াল শুনিসনি? পাঁচিল টপকাতে গিয়ে শেয়ালের ল্যাজটা কেটে গেছিলো। তো এইবার ল্যাজে কিন্তু পশুদের মান কোথায় জানিস তো? ল্যাজে। এই ল্যাজ যার যত ঘন চুল হবে, গোটানো হবে, মোড়ানো হবে, তত তার মান বেশি। তো এবার ওই ইয়ের কী হয়েছে, ল্যাজটা কেটে গেছে। ল্যাজ কেটে গেলে কী হলো, ওর তো মান চলে গেল, ওর তো পুরো মান চলে গেল শেয়ালের। তখন শেয়াল কী করেছে, একজনার নীল জামা কাপড়, রোদে মানে সাদা জামা কাপড় নীলে চুবিয়ে মেলছে, ও দৌড়ে গিয়ে ওই নীলের জলে ঝাঁপ মেরেছে। তাহলে কি ওর গায়ের রঙটা নীল হয়ে গেল, তাহলে আর লোকে চিনতে পারছে না। তখন বলছে ও সবার থেকে যে নিজেকে আলাদা করে একটা বিশাল ভাবসাব নিয়ে বিশাল নিজেকে প্রিটেন্ড করে শেয়ালদের সবাই ও হিরোইন হতে গেছে। নীল কতদিন ধরে রাখবে? একদিন বৃষ্টি এসেছে, নীলগুলো সব ধুয়ে ওর আসল চেহারা বেরিয়ে এসেছে। তখন সব শেয়ালরা বলছে এই মার শেয়ালে, ওর ল্যাচ কাটা শেয়াল, ও আমাদেরই প্রজাতি হয়ে ও আমাদের মাথায়, আমাদের ও নেতা, ও আমাদের ওপরে উঠে আর চেষ্টা করেছে, মার এবার ধর, মার 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 বলে ওই শেয়ালটাকে, ল্যাচ কাটা শেয়ালকে তাড়া করেছে। শুনেছিলি গল্পটা? গল্পটা না শুনলে দেখ, আমি তোকে বললাম। তাই তুই হচ্ছিস সত্যিকারেরই ব্যতিক্রম আমাদের সুস্থ পরিবেশে, সুস্থ মানুষের, সুস্থ মানসিকতার মানুষদের থেকে তুই ব্যতিক্রম। তুই এক ঘরে, তোর পাড়ার লোকরা তোর কাছে মাল কেনে না, তোর পাড়ার লোকরা তো তোর মালের ভ্যালুই জানে না। মাল থেকে আসছি, অনেক কিছু নিয়ে বসে আছি, ওয়েট কভার দেখাবো, ঘোড়া কতটা তোমাদের ঠকাচ্ছে সেই জিনিসটা আজকে দেখাবো। তোর পাড়ার লোক তোর কাছ থেকে কেনে না, তোর পাড়ার লোক তোর বাড়িতে আসা যাওয়া মেলামেশা করে না, তোর পাড়ার তো পাশের বাড়ি তো তোর বাড়িতে টুকটাক করার জন্য কী সব জিনিস ফেলে, তার মানে তোকে তোর পাশাপাশি পাড়ার লোক একদমই ভালোবাসে না। দেখ
আমি আমার মামি শাশুড়ির সাথে কীরকম গল্প করি দেখেছিস তো। এই পাশের বাড়ির সাথেও কিন্তু আমার খুব ভাব আছে, কিন্তু এরা হচ্ছে নতুন এসেছে। এই বাড়িটা যারা আগে পুরনো ছিল তারা বেঁচে দিয়ে চলে গেছে, এরা নতুন এসেছে, তাও দেখা হলেই কথা বলে, কী গো প্রিয়াসার মা, কী গো মাম্পির মা, তোমাকে দেখাই যায় না। যেহেতু নতুন এসেছে, নতুনদের সাথে তো আমার সেরকম বন্ডিংটা হয়নি, তাই কথা হয় না। আর পাড়ায় গেলে আমার দেখিস তো গোটা পাড়ার লোক আমার সাথে, আমি বরং কোথাও যাই না। এবার বলি, তোর হচ্ছে নিজের সেই যা ছিল, সেই গেল কোথায়? নিজের তোর ননদ ছিল, সে গেল কোথায়? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিতে ডিমের ঝোল ভাত, তাও আবার আত্মীয়দের সাথে খাস না, নিজে একা একা বসে পরে খাস, একা একা অ্যানিভার্সারি পালন করার পর একা একা। মানে তোর লাইফস্টাইলটা দেখ, তোকে ভগবান কিভাবে এক ঘরে করে দিয়েছে। তুই সমাজের বাইরে, ল্যাচ কাটা শেয়ালের মতো তুই সমাজের বাইরে। আঙুর ফল তোর কাছে ওই জন্য টক লাগে। এই যে সবাই যখন মেলামেশা করে, সবাই যখন একত্রিত হয়ে থাকে না, সেই ভালোবাসাটা দেখে তোর খাট্টা লাগে, তোর টক লাগে। তুই জানিসই না তো মানুষের ভালোবাসার টেস্ট নিতে, তুই জানিসই না ভালোবাসা একে অপরকে দিলে সেখানটা কত মিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়। এই মিষ্টি সম্পর্ককে ধরে রাখলে আরও গাঢ় মিষ্টি মধুর মতন টেস্ট আসে, ফ্যাটলেস মধু। তুই জানিস না তো, তোর কাছে সবাই ভালগার, তোর কাছে সবাই পতিতা, তোর কাছে সবাই দেহ ব্যবসা করে, তোর কাছে সবাই খারাপ। শুধু একমাত্র দেখ, ভাগ্নের সাথে তুই ভাতারগিরি করে তুই একমাত্র পারফেক্ট। শুধু ভাগ্নের সাথে তুই, ভাগ্নে মানে মামার বোনের ছেলে, স্বামীর বোনের ছেলে ভাগ্নে, সেই ভাগ্নের সাথে তুই ইন্টু বিন্টু করেও তুই কিন্তু দেখ মহান। বাদ বাকি সবাই খারাপ, সব খারাপ। ওয়াইটির যত বাসি আছে সব খারাপ। শোনো, মন্দিরার প্রোডাক্ট নিয়ে ঘোরার খুব জ্বালা, কারণ মন্দিরার বিজনেস নিয়ে ওর খুব জ্বালা। তো সেই জায়গায় আমি বলি, ঘোরা কত বড় মিথ্যেবাদী আর এবং তোমাদেরকে ঠকাচ্ছে, সেটা আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রমাণ দেবো। তোমরা এইসব বেড কভারগুলো আমাকে পেতে আমার ভিডিওতে দেখেছো। এই দেখো, এটা একটা জয়পুরি প্রিন্ট, দেখতে পাচ্ছ তো? এই যে ঘোড়া ঠোড়াগুলো দিয়ে এই রাজস্থানী একটা প্রিন্ট। হ্যাঁ, তোমার এই চাদরটা কিন্তু ভীষণ ওজন আছে চাদরটার, এবং কাপড়টা আমি তোমাদেরকে দেখাই কতটা ভালো কাপড়। দেখো, দেখতে পাচ্ছ কাপড়টা কতটা মানে মানে বেড কভার হিসেবে কাপড়টা কতটা ভালো কোয়ালিটির। তোমরা এটা কোয়ালিটিটা শুধু দেখো, কোনো চাদরটা দেখেছো কত ঘন সুতোটা, একবারে সুতোটা কিন্তু ঘন। তো এটার দাম কত হতে পারে? 700 টাকা। দোকান থেকে কিনেছি, কোনো হোলসেল মার্কেট থেকে নয়, দোকান থেকে কিনেছি। আচ্ছা, আরও দেখাচ্ছি। দেখো, আমি এই সব ধরনের চাদরই বেশি ইউজ করি, তোমরা দেখেছো। এইটাও এত সুন্দর চাদরটা এত সুন্দর প্রিন্ট। হ্যাঁ, এই চাদরের কোয়ালিটিটাও আমি তোমাদেরকে দেখাই। দেখো কাপড়গুলো দেখতে পাচ্ছ তো? কাপড়গুলো শুধু দেখো এপিট ওপিট দিয়ে দেখো কাপড়গুলো। কোনো রকম, আমি তোমাদের আলোতে ধরে দেখাচ্ছি, কোনো রকমভাবে সুতোটা দেখেছো কত ঘন সুতো, একবারে সুতোর ওপরে কিন্তু দাম থাকে। মানে যেটার বোনানি যত সুতো দিয়ে ঠাসা থাকবে সেই চাদর, সেই সব কিছু কাপড়েরও তাই, মসৃণ কাপড় সুতোর ওপরেই কিন্তু সব বেস করে। হ্যাঁ, দেখো এটা আবার দেখায়, এটা একদম পাতলা, এটা হচ্ছে পিওর কটন। দেখো পিওর কটন, ঠিক আছে। হ্যাঁ, এইটার দাম 450, এগুলো 450 টাকা করে, 400 450, আর ওগুলো সব 700 750। তোমরা আমাকে প্রচুরভাবে এই বেড কভারগুলো পাততে দেখেছো, এগুলো 700 750, এটা 400। দেখো এটা মনে হয় 500 টাকা দাম, 500 কি 600 এরকম হবে। এটা কিন্তু দেখো ভেতরে আবার এইগুলো আবার কাপড় কেটে অ্যাপ্লিকের মতো কাজ করা, দেখো আলাদা। আবার এটা কিন্তু আলাদা কাপড়, এর ভেতরে এই কাপড়টা কেটে বসানো, এর ভেতরে আবার সুন্দর দেখো ফুল করা আছে। তোমরা এগুলো আমার পেতে চাদর দেখেছো প্রচুরবার, সুন্দরভাবে পাতা আমার বিছনায় পাতা থেকেছে, তোমরা দেখেছো।
এই যে কালকে একজনা বললো পিওর সিল্কের কথা, এই যে আমি বললাম না প্রায় এগুলো মনে হয় 500 550 টাকা করে পিওর সিল্ক এই গেল এগুলো। এটা কিন্তু পিওর সিল্কই, দেখো এটা কিন্তু মুর্শিদাবাদ সিল্ক নয়, এটা কিন্তু পিওর সিল্কই। এটাও আমি কিন্তু প্রচুর তোমরা পুরনো ভিডিও পড়তে দেখেছো, এখন হয়তো ইদানিংয়ে একদমই কিছু পড়ি না। এগুলো আমি বড় বাজার থেকে কিনেছি, এটা আমি বলছি এটা বড় বাজার থেকে, তাও 10 বছর আগে 500 550। সেগুলো তখনকার সময় দোকানে 1200 1200ই পাওয়া যেত এগুলো, এখন পাওয়া যায় না। এখন এগুলোর মিনিমাম দাম 3-3.5 টাকা হয়ে গেছে। এগুলো আমি 10 বছর 12 বছর অনেক আমি পুরনো, আমি এখন ইদানিংয়ে একদমই শাড়ি কিনি না। এই শাড়িটাও তোমরা আমায় পরতে দেখেছো, এটা দেখো ভেলভেটের পার, কিন্তু এই শাড়িটার দাম 1100 টাকা। এটা কিন্তু হ্যান্ডলুম টাইপ, এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি, বুঝেছো? এটা তোমরা মাম্পিকে বেশি পরতে দেখেছো, আমাকেও পরতে দেখেছো। এটা হ্যান্ডলুমের শাড়ি, তোমার হচ্ছে এটা পাটটা হচ্ছে ভেলভেটের, হ্যাঁ। তো এটা 1100 টাকা দাম। আমি ঢাকেশ্বরী থেকে কিনেছি এই শাড়িটা, আর ওই পিওর সিল্কটা বড়বাজার থেকে কিনেছি। বেড কভারগুলো সব সজ্জালয় থেকে কিনেছি। কৃষ্ণনগরের সজ্জালয় হচ্ছে এই বেড কভারের জন্য বেস্ট আমাদের কাছে, তোমরা যারা কৃষ্ণনগরবাসী তারা জানবে। তো এইবার বলছি কেন আমি তোমাদেরকে এগুলো দেখালাম। ঘোড়া কালকে বেড কভারের একটা ছোট শর্ট ভিডিও দিয়েছে, দেখো আমি আজ পর্যন্ত কারোর বিজনেস সংক্রান্ত একটা ওয়ার্ডও বলিনি। কেন বলিনি? বিজনেসটা তার নিজস্ব চয়েস ভাই। যে বিক্রি করবে সে একটা দাম ফেলবে, যে কিনবে সে মার্কেট বুঝে, যদি মনে হয় দাম বেশি লাগছে কিনবে না, যদি মনে হয় না দাম কম লাগছে সে কিনবে। এই যে আমার পাতা আছে বেড কভারটা, আমি বললাম তো বেড কভার দিয়ে বালিশের ওয়ার দিয়ে 750 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি, এটা শিয়ালদা থেকে। তাহলে ওটা শিয়ালদা থেকে কিনেছি, আর এগুলো সজ্জালয় কৃষ্ণনগর থেকে কিনেছি। তাহলে ম্যাক্সিমাম আমার বেশিরভাগ চাদরই তোমরা কিন্তু 700 750 500-র ওপর থেকে 450 500 এর ওপর থেকেই তোমরা চাদর দেখলা। আমি 200 250 300 চাদরই কিন্তু একদমই নেই, থাকলেও হয়তো ওই সিঙ্গেল বেড কভার, সিঙ্গেল যে চাদরগুলো হয় ওরকম 2-1টা চাদর সিঙ্গেল আছে। এবার আমি তোমাদেরকে বলি, ঘোড়ার বেড কভারগুলোর দাম যথেষ্ট বেশি নিচ্ছে, কারণ ঘোড়া যে কোয়ালিটির বেড কভারগুলো দেখিয়েছে সেগুলো 500 টাকায় যদি তোমরা কেনো, 500 টাকা দিয়ে বা 550 টাকা দিয়ে যদি তোমরা কেনো তোমাদের প্রফিট, বা ঘোড়াও ওখান থেকে একটা প্রফিট পাবে, একটা মার্জিন প্রফিট ও পাবে, 100-150 টাকা করে তো পাবেই। কারণ ওগুলো তোমরা যদি পাইকারি দোকানে চলে যাও ওগুলো 400 350 থেকে 400 350 থেকে 400-র বেশি না। তো সেই জায়গায় ও যদি 500 550ও নেয় তোমাদের কিন্তু একটা মার্জিন থেকে যাবে। যেগুলো ঘোড়া কাল দেখিয়েছে নীল রঙের, সবুজ রঙের, তোমার বাটিকের একটা রানি কালারের যে বেড কভারগুলো ও দেখিয়েছে সেগুলো ওখানে কিন্তু সব কটার একই দাম না, সব কটার কিন্তু একই দাম না। আমি যে কটা ওর চাদর দেখেছি নীল রঙের, সবুজ রঙের, হলুদ রঙের, এই চাদরগুলোর কথা বলছি, এই চাদরগুলো 500 থেকে 550 টাকা। তাহলে 500 থেকে 550 টাকায় যদি তোমরা কেনো তোমাদেরও প্রফিট, ঘোড়ারও প্রফিট। সেই জায়গায় ও 900 টাকায় বিক্রি করছে, তার মানে 350 টাকায় চাদরটা কিনছে বা 400 টাকায় চাদরটা কিনে 900 টাকা, 500 টাকা এক একটা ও বেড কভারের লাভ রেখেছে। 500 টাকা করে। শোনো, আমি বিজনেসম্যানের ওয়াইফ, আমার বাপও কিন্তু বিজনেসম্যানই ছিল, বুঝেছো? আমি ছোটোবেলা থেকে চোখ ফুটো থেকে বিজনেসই দেখে এসেছি, আগামী দিনে আমার ছেলেও বিজনেসম্যানই হচ্ছে। আমাদের বিজনেস সম্বন্ধে কিন্তু সুব্রত বা অর্ক দুজনার ওরা আলোচনা করে না, অর্ক আমার সাথে কোনো সময় আলোচনা করে না, সুব্রত আমার সাথে আলোচনা করে। কিন্তু তারপরেও আমি কিন্তু জানি বিজনেসে কোনটা কতটা কি হতে পারে না পারে। কারণ ভাই আমরা তো আর ঘাস খাই না, আমরা তো একেবারে মাথা মোটা না ওর মতন। ও অন্যের প্রফিটটা নিয়ে মন্দিরা একটা শাড়ি বেচে যদি 1000 টাকা লাভ করে তাতে ও পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ও একটা বেড কভারে, প্রত্যেকটা বেড কভারে ও 500 থেকে 600 টাকা করে লাভ রাখছে। আমি তোমাদের এই সব কোয়ালিটিগুলো দেখালাম, তোমরা মাস্ট কোয়ালিটি মাস্ট। আর আমি যে কোনো কমা জিনিস না নিজে পড়ি না নিজে ব্যবহার করি, আমার বাড়িতে তোমরা কোথাও কোনো জায়গায় কোনো কমা জিনিস সত্যিকারে দেখতে পাবে না।
আমি আমার একটা গামছাও, আমি যেটা আমার গামছা ইউজ করি না, সেটাও 110 টাকার উপরে দাম। সেই গামছাগুলো বেলেডাঙার গামছা, মসৃণ গামছা, সে গামছার সুতো দেখলেও তোমরা বলবে বাবা সীমা গামছাও চুজ করে ব্যবহার করো। হ্যাঁ, আমি আমার গামছাও খুব চয়েস করে আমি গামছাটাও ব্যবহার করি। তো এইখানটায় ঘোড়া নিজে মানুষের মাথায় কাঁঠাল ভাঙছে, কিন্তু ও অন্যের কাঁঠাল ভাঙা দেখলে সহ্য করতে পারছে না। এই ও অতগুলো কাঁঠাল খেয়ে নিল, তার সাথে কাঁঠালের বীজগুলো পেয়ে গেল, এই বীজ দিয়ে কাঁঠালের বীজগুলো দিয়ে চচ্চড়ি করে ফেলবে, আর কাঁঠালের রস খেয়ে কাঁঠাল খেয়ে তো গোদে ভালো শক্তি জন্মে যাবে। কাঁঠাল খেতে হেভি টেস্ট, গন্ধটাই যা, কিন্তু খেতে হেভি লাগে কাঁঠাল, কিন্তু আমি কাঁঠালের গন্ধ একদম সহ্য করতে পারি না, আমার সাথে সাথে স্যাক করে মাথা ধরে যায়। তাই সুব্রত খেতে খুব ভালোবাসে। মামি একদিন 1 বাটি ওই সাদা যে তোমাদের ইউজ অ্যান্ড থ্রো বাটিগুলো হয়, 1 বাটি মামি বিচ্ছিট ছাড়িয়ে সুন্দরভাবে দিয়ে গেছিলো, সুব্রত খেয়েছে ওই 1 বাটি। তো আমি বললাম, মামি বলেছিল পিঙ্কি আলু খেলে বললিস আমি দেবো। আমি বললাম তুমি আর খাবে? বললো না। আর আমি ভয়ে বেশি দিলাম না, বাই চান্স শরীর খারাপ করলে ব্যাস। আর আমি খেলে 1 রোয়া, একটা পিস একদিন ব্যাস, আর হয়ে গেল। তাই আমার পুরো কাঁঠালের শেষ সিজন। এটা না আমি একটু বললাম। তো বুঝতে পারছো ঘোড়ার জ্বলন। ভালগার তুই, তোর মা পতিতা, তোর বাপ হচ্ছে গুগলিরা ঝুগলি, তোর বাপ দেহ ব্যবসা করে, তোর বাপের দেহ ব্যবসায় তুই কাস্টমার ডেকে আনিস, তোর গোটা ফ্যামিলিটা ভালগার, তুই অন্যকে বলতে বসিস নোংরা ইতর। তোকে আসতে হবে না আমার লাইভে, তুই দেখবি না, খবরদার তোর চোখ দিলে দেবো আমি আমার লাইভের দিকে তাকালে। এবারে চোখে না একবারে কুচিয়ে একবারে তুলে নিয়ে আসবো। জানোয়ার কোথাকার, কুত্তা, 5-8 জোগাড় করছিলি আমার নাম্বার, লজ্জা করছিল না? আর মন্দিরের সাথে আমার টাচই লাগেনি। মন্দিরা জাস্ট জুসটা এরকম দিয়েছে আর আমি জুসটা নিয়েছি, তাও জুসটা খেতাম না। ও বলছে না দিদি তুমি এসেছো, তোমাকে তো কিছু না কিছু মুখে দিতে হবেই। আমি ক্যামেরাও করতে বারণ করেছিলাম, বললো না একটুখানি ক্যামেরাটা তোমাকে করি। আরাম কর। তোমরা ওই মন্দিরের বাড়ি যাওয়ার ওই ভিডিওটা দেখো, মন্দিরের আমার কতটা ডিস্টেন্স ছিল। আমি খাটের ওই আলমারির পাশে খাটের ওই একটা কর্নারে বসেছিলাম, আর মন্দিরাই টিভির সামনে যে খাটের ওই একটা কর্নারেও বসেছিল। ওরা আমার জড়াজড়ি হলো কখন, ছোঁয়াছুঁই হলো কখন যে ওকে বললো এতদিন চেপে রেখেছিলি কেন তুই? বা আবার আমি যে এত চিপকু জানার পর তুই বা আবার আমার সাথে যোগাযোগ করার জন্য দৌড়াতে এসেছিলি কেন? চলো ভিডিওটা এতটুকু রাখলাম। ও যে কত বড় মিথ্যাবাদী আজকে তার প্রমাণ একবারে কড়াই গন্ডায় প্রমাণ হয়ে গেল। তো হলো তো কতটা মিথ্যাবাদী, আর ও কতটা কাতরাচ্ছে। মন্দিরার যার সাথে ভাব হবে ও ফেটে যাবে, ও শেষ হয়ে যাবে, ও জ্বলছে, ওর ভেতরে চিলি ফ্লেক্স দিয়েও আর আগুন লেগেছে ঘোড়ার চেনায় আগুন, চেনা ফেটে যাচ্ছে আগুনের জ্বালায়। চলো টাটা।